হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব সংবিধানের পার্ট 2 অর্থাৎ সিটিজেনশিপ বা নাগরিকত্ব আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত। সংবিধান যখন তৈরি হয়েছিল তখন কে নাগরিক হবেন এবং কে নাগরিক হবেন না এই সব বিষয়ে আমরা এই আর্টিকেলে জানতে পারবো। তাহলে চলুন খুব সহজে আমরা এই 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেল বোঝার চেষ্টা করি। আর আমি তোমাদের জন্য একটা দারুণ শর্ট ট্রিক্স প্রোভাইড করব। তো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, একটা কবিতার আকারে এটা মনে রাখলে জীবনে কখনো এটাকে ভুলবেন না। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কেমন? তাহলে চলুন শুরু করা যাক। এখন আমরা আর্টিকেল 5 সম্পর্কে জানবো যে আর্টিকেল 5 এ কি বলা আছে। এখানে বলেছে যে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এখানে বলতে চাইছে যে জন্মসূত্রে আমরা যেটা নাগরিকত্ব অর্জন করি, মানে এখানে বলছে যে যখন আমাদের সংবিধান তৈরি হয়েছিল, সংবিধান কত সালে তৈরি হয়েছিল? 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে আমাদের সংবিধান তৈরি হয়েছিল, তাই না? সেই সময় যারা ভারতে ছিলেন তারা সরাসরি নাগরিকত্ব পেয়ে গেছে, তাদের কোনো অ্যাপ্লিকেশন করতে হয়নি, কিছুই করতে হয়নি। তারা জন্মসূত্রে এখানে ছিলেন, তারা নাগরিক হয়ে গেছিলেন। ধরো আমি আমার কথা বলি, ধরো আমার ঠাকুর দাদা, ঠিক আছে, তিনি এইখানে ছিলেন। যখন 1920 সাল থেকে আমার ঠাকুর দাদা এখানে ছিলেন। এইবার 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর কনস্টিটিউশন তৈরি হয়েছে, তখন তো আমার ঠাকুর দাদা এখানেই ছিলেন, তার জন্য ওনাকে আলাদা করে কোনো কিছু করা লাগেনি, তিনি সরাসরি ভারতের নাগরিকত্ব পেয়ে গেছিলেন। তাহলে এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা আর্টিকেল 5 এ বলা আছে যে তিনি সরাসরি নাগরিকত্ব পেয়ে গেছিলেন, যে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। যেমন ধরো তুমি সংবিধান যখন তৈরি হয়েছিল তখন তুমি এই দেশেই ছিলে, ঠিক আছে, 1949 সালে তুমি এখানেই ছিলে। তো তোমাকে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু করা লাগবে না, তুমি সরাসরি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। বা ধরো তুমি মানে জন্মসূত্রে তোমার এদেশে জন্ম এবং তোমার পিতামাতা বা সেও এখানে জন্মগ্রহণ করেছিলেন, তো সেই ক্ষেত্রেও তুমি সরাসরি নাগরিকত্ব পেয়ে যাবে। এইবার পড়বো আমরা হচ্ছে আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার 6। এখানে কি বলেছে? সিটিজেনশিপ অফ মাইগ্রেন্টস ফ্রম পাকিস্তান। তাহলে এই আর্টিকেলে বলতে চাইছে যে এই আর্টিকেলটা জানার আগে চলো আমরা সেই সময়ে চলে যাই যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেই একটা স্বাধীন হওয়া তো খুব ভালো, তারপরে ভয়াবহ একটা জিনিস হয়েছিল যখন দেশ ভাগ হয়েছিল। দেশ ভাগ হওয়ার ফলে মানে একটা সেই সময় একটা অন্যরকমই সিচুয়েশন ছিল। কেউ পাকিস্তান, কেউ পূর্ব পাকিস্তান থেকে ভারতে, কেউ ভারত থেকে পাকিস্তান, কেউ পশ্চিম পাকিস্তান থেকে ভারতে, এরকম চলতে থাকলো। মানুষ কোথায় কোন দেশে যাবেন, কোথাকার নাগরিকত্ব নেবেন, এইসব চলতে থাকলো। এইবার সেই সময় দেশ ভাগ হয়ে গেল, যে তখন যে পূর্ব পাকিস্তানে রয়েছে সব কিছু ভাগটাগ হয়ে গেল। এখন ধরো একজন রাম বলে একটা লোক, সে বরিশালে, মানে যেটা পাকিস্তানের ভিতর ছিল, তখন তো বাংলাদেশ স্বাধীন হয়নি, তাই না? বরিশালে ধরো সে ছিল, এবার সেখানকার নাগরিকত্ব তিনি নিয়ে নিয়েছেন। এইবার তারপরে তিনি সপরিবার নিয়ে ভারতে চলে আসেন। এইবার তিনি একটা চিন্তায় থাকলো। কি চিন্তা? যে তিনি তো পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে নিয়েছিলেন, তবে তিনি কি ভারতের নাগরিকত্ব পাবেন? এই নিয়ে তিনি খুব চিন্তায় ছিলেন। এইবার যেহেতু তিনি কত খ্রিস্টাব্দে এসেছিল? 19শে জুলাই 1948 সালের আগে তিনি এসেছিল। এইবার আর্টিকেল 6 নম্বর কি বলছে? যারা 19শে জুলাই 1948 সালে, কত জুলাই? 19শে কত খ্রিস্টাব্দে? 19শে জুলাই 1948 সালের আগে যারা ভারতে এসছেন, পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান থেকে ভারতে এসছেন, তারা ভারতের নাগরিকত্ব পাবে। এইবার সেই রামের সৌভাগ্য যে তিনি এই তারিখে 19শে জুলাই 1948 সালের আগেই ভারতের নাগরিকত্ব মানে ভারতে চলে এসেছিলেন, তাই তিনি আর্টিকেল নাম্বার 6 অনুযায়ী তিনি ভারতের নাগরিকত্ব পেলেন। ব্যাস গেল, 1948 সালের আগে এসেছিল। এইবার যারা 1948 সালের পরে এসছে তারা কি নাগরিকত্ব পাবে না? তাহলে তারা কি করবে? এইবার যারা 1948 সালের পরে এসছে তাদের একটা পারমিট নিতে হবে। পারমিট মিন সরকারের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে, সরকারি, যে তিনি সরকারিভাবে ভারতে এসছেন, তাহলে তারা
ভারতের নাগরিকত্ব পাবেন। তাহলে 1948 সালে যারা আগে এসেছেন তারা নাগরিকত্ব পেয়ে যাবেন, এবং যারা পরে আসবেন তাদের একটা পারমিট নিতে হবে সরকারের কাছ থেকে, তাহলে তারা ভারতের নাগরিকত্ব পাবেন। বোঝা গেল? এই আর্টিকেলটা, আর্টিকেল নম্বর 6 হচ্ছে সিটিজেনশিপ অফ মাইগ্রেন্টস ফ্রম পাকিস্তান। আর্টিকেল 7, citizenship of those who migrate to Pakistan but return। এখানে কি বলছে? citizenship of those who migrate to Pakistan but return। এখানে চলো, এখানে আমি একটা গল্প, মানে যখন আমাদের দেশ ভাগ হয়েছিল তখন সবাই যাদের যাদের ভালো লেগেছিল পাকিস্তানে, তারা চায় পাকিস্তানে ভয়ে বা রেগে তারা পাকিস্তানে চলে গিয়েছিল। কিন্তু কিছুদিন সেখানে থাকার পর তাদের কোথাও না কোথাও গিয়ে তাদের মনে হলো তারা সেখানে ইনসিকিউর ফিল করছিল, রিস্ক, কোনো সিকিউরিটি নেই, মানে কোনো কিছুই নেই। তখন তারা আবার ভারতের মাটিতে ফিরে আসতে চাইল। এইবার একজনের লোকের, ধরো রাম, ঠিক আছে, আগে একটা এক্সাম্পল দিয়ে, ধরো রাম, তিনি 1 বছর সেখানে থাকলেন, পাকিস্তানে চলে গিয়েছিলেন, 1 বছর সেখানে থাকলেন। তার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছিল না আমি ভারতে যাবো, এখানে আমি ইনসিকিউর ফিল করছি। তো তিনি ভারতে আসতে চাইলেন। এইবার বাবা শুধু ভারতে আসলে চাইলাম আর চলে এলাম, সেটা আর হচ্ছে না। এইবার আসতে গেলে সরকারের অনুমতি নিতে আসতে না, নাহলে নাগরিকত্ব পাওয়া আসবে না, মানে হচ্ছে তখন আর নাগরিকত্ব পাওয়া আসবে না। এইবার তিনি কি করেছেন? পারমিট নিয়ে ভারতে এসছেন। পারমিট মানে যে সরকারের অনুমতি নিয়ে তিনি ভারতে এসেছেন, এসে তিনি ভারতের নাগরিকত্ব তিনি নিয়েছেন। কত নম্বর আর্টিকেল? 7 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের নাগরিকত্ব হয়েছে। ধরো আমি পাকিস্তানে গিয়ে থেকেছি, আমি পাকিস্তানে আমার ভালো লাগেনি, আমি ভারতে আসতে চাই, আমি পারমিট নিয়ে সরকারের অনুমতি নিয়ে আমি ভারতে এসেছি, আমি আর্টিকেল 7 অনুযায়ী আমি এই দেশের নাগরিকত্ব আমি পেয়েছি। বোঝা গেল? এটাই হচ্ছে আর্টিকেল 7। citizenship of those who return who migrate to Pakistan but return, যারা কিছুদিন পর পাকিস্তান এটা রিটার্ন ফিরে এসে। এই আর্টিকেল নাম্বার 8 বলার আগে আমি একটা কথা বলি, তুমি যেখানেই থাকো তোমার শিকড় যদি আমার মধ্যে থাকে তবে আমি তোমায় গ্রহণ করতে বাধ্য, মানে গ্রহণ করব, ঠিক আছে? তো চলো এবার আর্টিকেল 8 পড়ি, তারপরে বলছি এটা কেন বললাম। আর্টিকেল 8 কি বলছে? সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান অরিজিন পারসন রেসাইডিং আউটসাইড ইন্ডিয়া। মানে এটা কি বলতে চাইছে? ধরো আমি আমার কথা নেই বলছি, আমি যখন ছোট ছিলাম বা তার আগে আমার সব পরিবার কোথায় চলে গেছে? লন্ডনে বা অস্ট্রেলিয়া যে কোনো এক জায়গায় চলে গেছে কাজের সূত্রে, সেখানে তারা রয়েছে। এইবার সেখানে এবার আমি, আমার দাদু, আমার ঠাকুরদারা যারা ছিলেন তারা বলতেন যে আমি ভারতীয়, ভারত থেকে এসেছি আমরা। তো আমার মনের ভিতর একটা ভারতের প্রতি একটা আলাদা একটা টান আছে, একটা মানে টান কাজ করে, নিজের জন্ম, মানে আমরা ওইখানে ছিলাম, আমাদের মানে বাড়ি। তো এখন আমি যদি চাই ওইখানে গিয়ে আমি আমার নাগরিকত্ব নিতে পারি। কিভাবে নিতে পারি? এখন আমি যদি চাই আমি ভারতে গিয়ে আমি নাগরিকত্ব নেব, তাহলে আমি যদি ইন্ডিয়ান মিশনে গিয়ে আবেদন করি বা রেজিস্ট্রেশন করি, মানে আবেদন করি, তাহলে আমি এখানকার নাগরিকত্ব পেতে পারি। যেমন আমি বললাম, তুমি যেখানেই থাকো না কেন, মানে আমি লন্ডনেই থাকি না কেন, আমার বাবা দাদু তারা তো ভারতে ছিলেন, তাদের শিকড় এখানে। যদি আমার শিকড় এখানে থাকে, যদি আমি সেটা প্রমাণ করতে পারি, তবে আমি ভারতের নাগরিকত্ব পাবো। হ্যাঁ, আর্টিকেল 8 এটাই বলে কোনো বংশ, মানে কোনো ভারতীয় সিটিজেন্স মানে ছিলেন, তার মানে কোনো বিদেশে তিনি থাকেন কিন্তু তার বংশোদ্ভূত তারা ভারতে রয়েছে, সেটা যদি প্রমাণ করতে পারে তবে তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। তার জন্য বলে যে সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান অরিজিন, মানে যারা ইন্ডিয়াতে ছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, পারসন রেসাইডিং আউটসাইড ইন্ডিয়া, যারা ইন্ডিয়ার আউটসাইডে মানে ইন্ডিয়ার বাইরে থাকে, তবে যদি তারা চাই ইন্ডিয়ান মিশনে আবেদন করে তাহলে তারা নাগরিকত্ব পেতে পারেন। এখন পড়বো আর্টিকেল 9। কি পড়বো? আর্টিকেল 9। চলো আগে একটা কথা বলি, দু নৌকায় পা দিয়ে চললে হবে না। ভারতের নাগরিক থাকতে গেলে অন্য দেশের নাগরিকত্বের লোভে পড়লে চলবে না। এবার আর্টিকেল 9 সম্পর্কে জানা যাক। এটা বলছে ভলান্টারি অ্যাকোয়ারিং ফরেন সিটিজেনশিপ, ইন্ডিয়ান সিটিজেনশিপ লস্ট। ধরো
আমি আমার একটা উদাহরণ দিয়ে একটা গল্প বলার চেষ্টা করি। ধরো আমি একটা ভালো স্কলারশিপ পেয়েছি কানাডায় পড়াশোনা করার জন্য। আমি সেখানে গেলাম, পড়াশোনা করলাম, আমি সেখানে ভালো একটা চাকরি পেয়ে গেলাম, চাকরি করলাম। এইবার আমি দেখছি আমি যদি সেখানকার নাগরিকত্ব নিই তাহলে আমার অনেক সুবিধা, ভিসা আরো লাগবে না, আরো অনেক কিছুতে অনেক সুবিধা। এইবার আমি সেখানে নাগরিকত্ব নিয়ে নিলাম। এইবার আমি তো ভারতীয়, আমি তো জানি, আমি তো সেখানে জন্মগ্রহণ করেছি, আমি ভারতীয়, আমি জন্মসূত্রে আমি সেখানকার নাগরিকত্ব থাকবো। এবার আমি ভারতে আসলাম, আমি তো ভারতীয়, আমি এখানে এসে কাজ করতে চেয়েছি। এবার আমার নাগরিকত্ব, এবার আমি এসে দেখি আমার নাগরিকত্ব আর নেই। এইবার আমার নাগরিকত্ব আর নেই। আর্টিকেল 9 এটাই বলে তুমি যদি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নাও তাহলে তোমার ভারতের নাগরিকত্ব থাকবে না। বোঝা গেল? তুমি স্বেচ্ছায়, আর্টিকেল 9 হচ্ছে একটা বাস্তববাদী কথা বলে, কিন্তু একটু দুঃখজনক ছিল তখন সেই সময়ে, যে আর্টিকেল 9 এটাই বলে তুমি যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিক হও, মানে তুমি যদি তুমি দু নৌকায় পা দিয়ে চলতে পারবে না, তুমি ভারতীয় নাগরিকও থাকবে, ওই দেশের নাগরিকত্ব নেবে, দু দেশের সুবিধাই ভোগ করবে, সেটা চলবে না। তোমাকে যে কোনো একটা দেশের নাগরিকত্ব তোমাকে নিতে হবে। তুমি যদি বিদেশের নাগরিকত্ব নাও তাহলে তোমার ভারতের নাগরিকত্ব তোমার বাতিল হয়ে যাবে। বোঝা গেল আর্টিকেল 9 কি বলতে চাইছে? আর্টিকেল 10 করব। আর্টিকেল কত করব? আর্টিকেল 10। আর্টিকেল 10 একটা নাগরিকত্ব একবার পেলে হঠাৎ করে সেটা বন্ধ হবে না। এখানে কি বলছে আর্টিকেল 10? কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ, মানে একটা কন্টিনিউ প্রসেস। যেমন ধরো আমি এখানেই পড়াশোনা করছি, আমি এখানেই এই দেশেই জন্মগ্রহণ করেছি ভারতে, আমি এখানেই পড়াশোনা করছি, আমি কোনোদিন বিদেশে যাইনি, আমি এখানেই ছিলাম। আমাকে কেউ বলতে পারবে না যে আমি এই দেশের নাগরিক না, ঠিক আছে, যদি না সরকার কোনো আইন করে। তবে মাঝে মাঝে মনের ভিতরে একটা ভয় কাজ করে, যদি সরকার কখনো আমাকে বলে যে আমি এই দেশের নাগরিক না, তাহলে তখন আমি কি করব? তখন আর্টিকেল 10 আমাকে বলে না না, ভয় নেই। কারণ আর্টিকেল 10 এই আশ্বাসটা দেয় যে যতদিন না সংসদ কোনো আইন এনে বলছে যে তুমি নাগরিক না, ততদিন কেউ, মানে সংসদ আইন করে আনবে, ততদিন কেউ তোমাকে বলতে পারবে না যে তুমি এদেশের নাগরিক না। তখন কি সবাই মনে একটু, মানে সেই সময় মনে একটু আশ্বাস পেল যে সরকার যাকে তাকে বলতে পারবে না, যে কেউ তাকে বলতে পারবে না যে তুমি নাগরিক না, এটা সংসদ যদি না কোনো আইন করে। তাহলে আর্টিকেল 10 এটাই বলছে যে নাগরিকত্ব একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে, যতদিন না সংসদ আইন করছে আমার নাগরিকত্ব থাকবে, যতদিন না সরকার এক আইন করে বলছে যে তুমি নাগরিক, তুমি প্রমাণ করো বা তুমি দেখাও যে তুমি নাগরিক, তো এটাই থাকবে। তো এটাই হচ্ছে আর্টিকেল 10 হচ্ছে বিশ্বাস দেয় আমাদের সকলকে যে আমরা এই দেশের নাগরিক। এখন আমরা জানবো আর্টিকেল 11 সম্পর্কে। আমরা তোমাদের পথ দেখাচ্ছি, এখন বাকিটা তোমাদের হাতে। সংসদই তোমাদের নাগরিকত্বের রক্ষাকর্তা। মানে আর্টিকেল 11 এটাই বলে যে পাওয়ার অফ পার্লামেন্ট টু মেক লস অন সিটিজেনশিপ। মানে ধরো যখন আমাদের সংবিধান তৈরি হচ্ছিল, এবার তখন আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত 10 পর্যন্ত তারা কিছু বেসিক নিয়ম তৈরি করে দিয়েছিলেন। এইবার ভবিষ্যতে যদি এই নিয়মগুলো তো ভবিষ্যতে চলতে পারে না, মানে যেগুলো তৈরি করা হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো নতুন আইন তৈরি করতে হয়, এগুলো কে করবে? তখন তারা ঠিক করে এইসবের ক্ষমতা হচ্ছে সংসদের হাতে। সংসদের জনগণের প্রতিনিধিরাই ঠিক করবে এটা। এইবার আর্টিকেল 11 এটাই বলে, আর্টিকেল 11 এটাই বলে যে সংসদের হাতে পুরো ক্ষমতা দিয়ে দেয়া হলো যে সংসদই ঠিক করবে কে নাগরিক হবে, কে নাগরিক হবে না, কার নাগরিকত্ব বাতিল যাবে, কে নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব বিষয়ে যা আইন করবে সেটা কে করবে? সংসদ করবে। সংসদের হাতে পুরো ক্ষমতা দিয়ে দিয়েছে। আর্টিকেল নম্বর কত? আর্টিকেল নাম্বার 11। আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার 11 সংসদের হাতে পুরো ক্ষমতা দিয়েছে। যেমন সংসদ এই যে এনআরসি,
এনআরসি চালু করতে চাইছে বা করেছে কিছু কিছু স্টেটে, এবং আরো যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অ্যান্ড সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, এইসব সংসদ কিসের ভিত্তিতে করছে? এই আর্টিকেল 11 ভিত্তিতে করছে। এনআরসি সরকারের নাগরিকত্ব যাচাই করতে চাইছে, এসব কোন আর্টিকেলের ভিত্তিতে করছে? আর্টিকেল 11 সংসদের হাতে পাওয়ার দিয়েছে যে সংসদ চাইলে নাগরিকত্ব কে পাবে না সেটা ঠিক করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, 11 পর্যন্ত বলে দিয়েছি। এবার আমি তোমাদের বলেছিলাম যে এই পুরোটা মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স প্রোভাইড করব। তো শর্ট ট্রিক্স দেখার আগে সবাই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো এখন আমি তোমাদের শর্ট ট্রিক্স প্রোভাইড করব, তো সবাই লাইক করো। ওকে, শর্ট ট্রিক্সটা হলো যে 5 নাগরিক, 5 কি নাগরিক, 6 ফিরে আসা, 5 নাগরিক, 6 ফিরে আসা, 7 গেলে ফিরে আসা, 8 বিদেশ, 9 নিষেধ, 10 চলবে, 11 আইন কষা। 5 নাগরিক মানে জন্মসূত্রে নাগরিকের কথা বলা হয়েছে, 6 ফিরে আসা মানে পাকিস্তান থেকে যে ফিরে আসা, 7 গেলে ফিরে আসা, 7 যেটা আমি বললাম পাকিস্তানে গেছিল সেখানে ইনসিকিউর ফিল হয়েছে, ভারতে ফিরে এসছে। 8 বিদেশ মানে যারা বিদেশে থাকে কিন্তু তাদের বংশোদ্ভূত ভারতে, তাই তারা ভারতের নাগরিকত্ব পেতে পারে। 9 নিষেধ, 9 বলা হয়েছে যে অন্য দেশের নাগরিকত্ব নিলে এদেশের নাগরিকত্ব থাকবে না। 10 চলবে মানে আমি নাগরিক, আমার নাগরিকত্ব আমি কোথাও যাইনি, আমার নাগরিকত্ব কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না সংসদ আইন করছে। আর 11তে হচ্ছে আইন কষা, সংসদের হাতে পুরো ক্ষমতাটা দিয়ে দিয়েছে যে সংসদ চাইলে নতুন আইন কষতে পারে। তাহলে এটা আমরা আরেকবার বলি, 5 নাগরিক, 6 ফিরে আসা, 7 গেলে ফিরে আসা, 8 বিদেশ, 9 নিষেধ, 10 চলবে, 11 আইন কষা। তো আরেকবার সামারি করে দিই, 5 নাগরিক, 6 ফিরে আসা, 7 গেলে ফিরে আসা, 8 বিদেশ, 9 নিষেধ, দেশে চলবে, 11 আইন কষা। একটা কবিতা টাইপসের। তো এটা মনে রাখলে পুরো তোমার আর্টিকেলটা মানে সিটিজেনশিপ রিলেটেড যে আর্টিকেল সেটা নিয়ে তোমাদের কোনো আশা করি আর প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে যাতে এর পরের আর্টিকেল পরপর এই চ্যানেলে আসতে থাকবে। তো সবাই লাইক করো এবং দেখতে থাকো ভিডিওটি, আর পারলে শেয়ার করো।